হ্যালো স্টুডেন্টস, আমরা পড়ছি অ্যাটমিক স্ট্রাকচার। আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো ডিমেরিটস অফ বোরস অ্যাটমিক থিওরি বা লিমিটেশনস অফ বোরস অ্যাটমিক থিওরি। বোরস অ্যাটমিক থিওরির প্রথম যে লিমিটেশনটি, খুব ইম্পর্টেন্ট লিমিটেশন, সেটা হচ্ছে যে বোরস অ্যাটমিক থিওরি ইজ অ্যাপ্লিকেবল only for one electronic system, that is the atom or ions having one electron। যে সমস্ত অ্যাটম বা যে সমস্ত আয়নে একটি মাত্র ইলেকট্রন আছে সেই সমস্ত অ্যাটম বা আয়নের অ্যাটমিক স্পেকট্রা এক্সপ্লেন করার জন্যই বোরস থিওরি অ্যাপ্লিকেবল। কিন্তু যে সমস্ত অ্যাটমে বা যে সমস্ত আয়নসে টু অর মোর দেন টু ইলেকট্রনস রয়েছে সেই সমস্ত অ্যাটম বা সেই সমস্ত অ্যাটমস বা আয়নসের অ্যাটমিক স্পেকট্রা বোরস অ্যাটমিক থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায় না। আমাদের এটা মনে রাখতে হবে, বোরস অ্যাটমিক থিওরি ইজ অ্যাপ্লিকেবল only for one electronic system, that is the atom or ions that contains one electron. Example: hydrogen, He+, Li2+, etc. দেখো, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, ওর একটি প্রোটন এবং একটি ইলেকট্রন আছে। হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, ওর নিউক্লিয়াসে দুটো প্রোটন আছে, নিউক্লিয়াসের বাইরে রয়েছে দুটো ইলেকট্রন। He+ মানে একটা ইলেকট্রন রিমুভ হয়ে গেছে, একটা ইলেকট্রন রিমুভ হয়ে গেছে তাই একটা পজিটিভ চার্জ, তাই এরও একটা ইলেকট্রন। লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3, অর্থাৎ লিথিয়ামের নিউক্লিয়াসে রয়েছে 3টে প্রোটন, নিউক্লিয়াসের বাইরে রয়েছে টোটাল 3টে ইলেকট্রন। নিউক্লিয়াসের বাইরে লিথিয়ামের রয়েছে টোটাল 3টে ইলেকট্রন। 2+ মানে দুটো ইলেকট্রন রিমুভ হয়ে গেছে, তার মানে কটা ইলেকট্রন রয়েছে? একটা ইলেকট্রন রয়েছে। যে সমস্ত অ্যাটম বা যে সমস্ত আয়নের একটি মাত্র ইলেকট্রন রয়েছে তাদেরকে আমরা ওয়ান ইলেকট্রনিক সিস্টেম বলবো। আর এই ওয়ান ইলেকট্রনিক সিস্টেমের অ্যাটমিক স্পেকট্রাকেই একমাত্র বোরস অ্যাটমিক থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায়। মাল্টি ইলেকট্রনিক সিস্টেম অর্থাৎ যে সমস্ত অ্যাটমস বা যে সমস্ত আয়নসে মোর দেন ওয়ান ইলেকট্রনস রয়েছে সেই সমস্ত অ্যাটমস বা আয়নসের অ্যাটমিক স্পেকট্রাকে বোরস অ্যাটমিক থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায় না। তাহলে প্রথম যে লিমিটেশনটি আমরা পড়ব, দেখো, স্পেকট্রা অফ অ্যাটমস অর আয়নস হ্যাভিং 2 or more electrons, that is multi-electron system, cannot be explained with the help of Bohr's theory. Second point, Bohr's atomic theory হাইড্রোজেন অ্যাটমের লাইন স্পেকট্রাকে এক্সপ্লেন করে। আমরা দেখেছি, আমরা আগের ক্লাসে দেখেছিলাম ডিফারেন্ট টাইপস অফ সিরিজ, যেমন লিমন সিরিজ, বামার সিরিজ, প্যাসন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রেজ, ডিফারেন্ট টাইপস অফ সিরিজ পাওয়া গিয়েছিল হাইড্রোজেন অ্যাটম বা ওয়ান ইলেকট্রনিক সিস্টেমের জন্য। এইবার সাপোজ বামার সিরিজে আমরা এরকম কতগুলো স্পেকট্রাল লাইন পেয়েছিলাম। আমরা এখানে পার্টিকুলারলি বামার সিরিজের কথা বলছি। বামার সিরিজ কোনটা? ইলেকট্রন যখন হায়ার এনার্জি লেভেল থেকে সেকেন্ড লেভেলে জাম্প করে নেমে আসে, তখন সেই জাম্পিং এর কোরেসপন্ডিং যে স্পেকট্রাল লাইন পাওয়া যায় তাকে আমরা বলবো স্পেকট্রাল লাইনস অফ বামার সিরিজ। বামার সিরিজে যে স্পেকট্রাল লাইনগুলি পাওয়া গিয়েছিল, আসলে বামার সিরিজে এরকম লাইন স্পেকট্রা পাওয়া যায়। রাদারফোর্ডস অ্যাটমিক থিওরি এই লাইন স্পেকট্রামকে এক্সপ্লেন করতে পারেননি, কারণ অ্যাকর্ডিং টু রাদারফোর্ডস অ্যাটমিক মডেল স্পেকট্রা, অ্যাটমিক স্পেকট্রা কন্টিনিউয়াস ইন নেচার হওয়া উচিত ছিল,
কিন্তু হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এই রকম লাইন স্পেকট্রা পাওয়া যায়। কেন লাইন স্পেকট্রা পাওয়া যায় রাদারফোর্ডস অ্যাটমিক থিওরি এক্সপ্লেন করতে পারেননি। পরবর্তীকালে বোরস অ্যাটমিক থিওরি এই লাইন স্পেকট্রা ফরমেশনটাকে এক্সপ্লেন করেছে। কিন্তু বোর যে সময় তার এই কাজটি করছেন, অর্থাৎ বোর যে সময় এই লাইন স্পেকট্রাগুলিকে এক্সপ্লেন করছেন, সেই সময় তার কাছে যে স্পেকট্রোস্কোপস অ্যাভেলেবল ছিল সেই স্পেকট্রোস্কোপ খুব স্ট্রং স্পেকট্রোস্কোপ ছিল না। প্রথমেই বলে রাখি যে এই লাইনগুলো স্পেকট্রোস্কোপে করে আমাদের দেখতে হবে। তো যে স্পেকট্রোস্কোপ বোরের সময় অ্যাভেলেবল ছিল সেই স্পেকট্রোস্কোপগুলো খুব একটা স্ট্রং স্পেকট্রোস্কোপ ছিল না। তো সেই সময় যে স্পেকট্রোস্কোপ অ্যাভেলেবল সেই অ্যাভেলেবল স্পেকট্রোস্কোপ দিয়ে বোর এইরকম লাইন স্পেকট্রা দেখতে পেয়েছিলেন এবং এই লাইন স্পেকট্রামগুলিকেই উনি এক্সপ্লেন করেছিলেন। তো যাই হোক, পরবর্তীকালে যখন হাই রিজলিউশন স্পেকট্রোস্কোপ আসে, যখন হাই রিজলিউশন স্পেকট্রোস্কোপ আবিষ্কার হয়, তখন দেখা যায় যে নর্মাল স্পেকট্রোস্কোপে যেগুলোকে সিঙ্গেল লাইন হিসেবে দেখা গিয়েছিল অ্যাকচুয়ালি সেগুলো সিঙ্গেল লাইন নয়, এগুলো বেশ কয়েকটা ক্লোজলি স্পেসড লাইন নিয়ে তৈরি হয়েছে। বোর যখন এই লাইন স্পেকট্রামকে এক্সপ্লেন করছেন সেই সময় তার কাছে যে স্পেকট্রোস্কোপ অ্যাভেলেবল ছিল সেই স্পেকট্রোস্কোপে বোর এই সিঙ্গেল লাইনগুলিকে দেখেছিলেন এবং সিঙ্গেল লাইন ফরমেশনের কারণ এক্সপ্লেন করেছিলেন। কিন্তু পরবর্তীকালে যখন হাই রিজলিউশন স্পেকট্রোস্কোপ এলো, তখন দেখা গেল যে বোরের সময়ে যেগুলো সিঙ্গেল লাইন দেখা গিয়েছিল সেগুলো আসলে সিঙ্গেল লাইন নয়, এগুলো অনেকগুলো এরকম ক্লোজলি স্পেসড লাইন রয়েছে। এই যেটা বোর তার অর্ডিনারি স্পেকট্রোস্কোপে সিঙ্গেল লাইন হিসেবে দেখেছিলেন সেটা আসলে সিঙ্গেল লাইন নয়, বেশ কয়েকটা ক্লোজলি স্পেসড লাইন সেখানে রয়েছে। এবার এই লাইনগুলো এতখানি ক্লোজলি স্পেসড যে অর্ডিনারি স্পেকট্রোস্কোপে সেগুলোকে সিঙ্গেল লাইন হিসেবেই মনে হয়েছে, আর সিঙ্গেল লাইন হিসেবে মনে হয়েছে বলেই বোর সেই সিঙ্গেল লাইন ফরমেশনকে এক্সপ্লেন করেছেন। কিন্তু হাই রিজলিউশন স্পেকট্রোস্কোপে যখন দেখা গেল যে যেটা বোর একটা লাইন দেখেছিলেন সেটা আসলে একটা লাইন নয়, বেশ কয়েকটা ক্লোজলি স্পেসড লাইনস নিয়ে তৈরি হয়েছে সেই সিঙ্গেল লাইনটা, তো সেই ক্লোজলি স্পেসড লাইনসগুলো কোথা থেকে এলো তার কোনো এক্সপ্লেনেশন বোরস অ্যাটমিক থিওরিতে পাওয়া যায় না। এটাও বোরের অ্যাটমিক থিওরির একটা লিমিটেশন। বোঝা গেছে নিশ্চয়ই? আমি আরেকবার বলছি যে বোরস অ্যাটমিক থিওরি লাইন স্পেকট্রাকে এক্সপ্লেন করে। বোরের সময় যে সমস্ত স্পেকট্রোস্কোপ অ্যাভেলেবল ছিল সেই স্পেকট্রোস্কোপে তিনি এরকম সিঙ্গেল লাইন দেখেছিলেন এবং এই সিঙ্গেল লাইন ফরমেশনের কারণ তিনি এক্সপ্লেন করেছিলেন। পরবর্তীকালে যখন হাই রিজলিউশন স্পেকট্রোস্কোপ অ্যাভেলেবল হলো, তখন দেখা গেল যেটাকে সিঙ্গেল লাইন ভাবা হয়েছিল সেটা আসলে সিঙ্গেল লাইন নয়, বেশ কয়েকটা ক্লোজলি স্পেসড লাইন নিয়ে এই সিঙ্গেল লাইনটা আসলে বেশ কয়েকটা ক্লোজলি স্পেসড লাইনস, এবং এই লাইনসগুলো এতখানি ক্লোজলি স্পেসড যে এদেরকে দেখে অর্ডিনারি মাইক্রোস্কোপে বা অর্ডিনারি স্পেকট্রোস্কোপে সিঙ্গেল লাইন বলেই মনে হয়েছে, এবং বোর অর্ডিনারি স্পেকট্রোস্কোপে ওই সিঙ্গেল লাইনই দেখেছেন, সিঙ্গেল লাইন ফরমেশনই এক্সপ্লেন করেছেন। কিন্তু এই সিঙ্গেল লাইনটা যে আসলে কয়েকটা ক্লোজলি স্পেসড লাইন নিয়ে তৈরি হয়েছে, কেন এই ক্লোজলি স্পেসড লাইনসগুলো এলো এর কোনো এক্সপ্লেনেশন বোরস অ্যাটমিক থিওরিতে নেই। তাহলে সেকেন্ড যে পয়েন্টটা আমরা লিখবো সেটা হলো, দেখো, when spectroscopes with high resolution powers were used, it was found that each line in the spectrum was split into a number of closely spaced lines called fine structure, which could not be explained by Bohr's theory. বেশ, এবার আমরা থার্ড পয়েন্ট দেখব বোরস অ্যাটমিক থিওরির যে থার্ড লিমিটেশন, সেটা হলো ওয়ান ইলেকট্রনিক সিস্টেম যে স্পেকট্রাল লাইন্সগুলি প্রডিউস করে থাকে, সেই স্পেকট্রাল লাইনগুলিকে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডের ইনফ্লুয়েন্সে রাখা যায়, তাহলে দেখা যায় এই স্পেকট্রাল লাইন্সগুলো স্প্লিট করে যাচ্ছে। এই ঘটনাকে জিম্যান ইফেক্ট বলা হয়। বোরস থিওরি
জিম্যান ইফেক্টকে এক্সপ্লেন করতে পারে না। আবার বলছি, ওয়ান ইলেকট্রনিক সিস্টেম যে স্পেকট্রাল লাইন্সগুলো প্রডিউস করে থাকে, সেই স্পেকট্রাল লাইনগুলোকে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডের ইনফ্লুয়েন্সে রাখা হয়, তাহলে দেখা যায় এই স্পেকট্রাল লাইন্সগুলো স্প্লিট করে যাচ্ছে। ইচ স্পেকট্রাল লাইন্স স্প্লিটস আপ ইন্টু সেভারেল লাইন্স। কেন এই ঘটনাটা ঘটে তার কোনো এক্সপ্লেনেশন বোরস অ্যাটমিক থিওরির কাছে নেই। আবার এই স্পেকট্রাল লাইনগুলিকে যদি ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তে ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে রাখা হয়, তাহলেও দেখা যায় প্রত্যেকটি স্পেকট্রাল লাইন স্প্লিট করে যায়। এই ঘটনাকে স্টার্ক ইফেক্ট বলে। বোরস অ্যাটমিক থিওরির কাছে এই স্টার্ক ইফেক্টেরও কোনো এক্সপ্লেনেশন নেই। বোরস অ্যাটমিক থিওরি could not explain the splitting of each spectral lines under the influence of magnetic field, which is called Zeeman effect, and under the influence of electric field, which is called Stark effect. Bohr's atomic theory could not explain the splitting of each spectral lines under the influence of magnetic field, that is Zeeman effect, and the electric field, that is Stark effect. তাহলে নেক্সট পয়েন্ট হচ্ছে, Bohr's theory could not explain the splitting of spectral lines under the influence of magnetic field, that is Zeeman effect, or electric field, that is Stark effect. Next limitation. Bohr's অ্যাটমিক থিওরি যে অ্যাটমিক মডেলটি দেখিয়েছে, বা বোরস অ্যাটমিক থিওরি একটা অ্যাটমের ভেতরের যে পিকচারটা আমাদের দেখিয়েছে সেটা 2 ডাইমেনশনাল, কিন্তু একটা অ্যাটমের ইনার স্ট্রাকচার প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনাল হয়। এই 3 ডাইমেনশনাল স্ট্রাকচার সম্বন্ধে কোনো কথাই বোরস অ্যাটমিক থিওরি থেকে বলা হয়নি। এটা হচ্ছে বোরস অ্যাটমিক থিওরির পরের লিমিটেশন, যে বোরস অ্যাটমিক মডেল ইজ 2 ডাইমেনশনাল। বোর তার যা অ্যাটমিক মডেল দেখিয়েছেন, বা বোর একটা অ্যাটমের ভেতরের যে ছবিটা আমাদের দেখিয়েছেন, সেই ছবিটা 2 ডাইমেনশনাল, কিন্তু অ্যাকচুয়ালি ছবিটা 2 ডাইমেনশনাল নয়, 3 ডাইমেনশনাল। সেই 3 ডাইমেনশনাল পিকচার বোরস অ্যাটমিক থিওরি দেখাতে পারেনি। Bohr's atomic model is 2-dimensional and hence fails to give an idea about the actual 3-dimensional electronic model of atom. বেশ, নেক্সট যে লিমিটেশনটা আমরা দেখব বোরস অ্যাটমিক থিওরির, সেটা হচ্ছে এরকম, যে according to de Broglie, a tiny particle like electron has particle as well as wave nature. Bohr treated electron only as a particle, that is Bohr's atomic model ignored the dual character of an electron. বোঝা গেছে নিশ্চয়ই। এবার নেক্সট যে লিমিটেশন বোরস অ্যাটমিক থিওরির, সেটা এইরকম, যে বোরস অ্যাটমিক থিওরি থেকে একটা ইলেকট্রনের ভেলোসিটি ক্যালকুলেট করা যায়। বোরস অ্যাটমিক থিওরি একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা থেকে একটা পার্টিকুলার অরবিটে রোটেট করতে থাকা ইলেকট্রনের ভেলোসিটি ক্যালকুলেট করা যায়, এবং এটা দেখা গেছে যে একটা ইলেকট্রন যখন পার্টিকুলার ভেলোসিটি নিয়ে একটা পার্টিকুলার অরবিটে রোটেট করছে, তখন তার ভেলোসিটিটা কনস্ট্যান্ট। একটা ইলেকট্রন একটা পার্টিকুলার সার্কুলার অরবিটে রোটেট করছে। বোরের ক্যালকুলেশন থেকে দেখা যায় যে সেই রোটেট করতে থাকা ইলেকট্রনের ভেলোসিটি কনস্ট্যান্ট। এবার দেখো, একটা ইলেকট্রন তার মাসও কনস্ট্যান্ট। তো একটা ইলেকট্রনের যদি মাস এবং ভেলোসিটি দুটোই কনস্ট্যান্ট হয়, তার মানে তার মোমেন্টামটাও কনস্ট্যান্ট।
মোমেন্টাম মানে একটা ইলেকট্রন একটা পার্টিকুলার অরবিটে রোটেট করছে, ওই ইলেকট্রনের মোমেন্টামটা কনস্ট্যান্ট, মোমেন্টামটা ক্যালকুলেট করা যায়। যেহেতু ইলেকট্রনের মাস ক্যালকুলেট করা যায়, একটা পার্টিকুলার অরবিটে রোটেট করতে থাকা ইলেকট্রনের ভেলোসিটিটা ক্যালকুলেট করা যায় অ্যাকিউরেটলি অ্যাকর্ডিং টু বোরস অ্যাটমিক থিওরি, তার মানে তার মোমেন্টামটাও অ্যাকিউরেটলি জানা সম্ভব। আবার একটা ইলেকট্রন নিউক্লিয়াস থেকে ঠিক কতটা ডিস্টেন্স দূরে একটা পার্টিকুলার অরবিটে রোটেট করছে সেটাও ক্যালকুলেট করা যায়। আমরা ইলেকট্রনের রেডিয়াস একটা পার্টিকুলার ইলেকট্রন যে অরবিটটাতে রোটেট করছে, এটা নিউক্লিয়াস, এটা ইলেকট্রন একটা পার্টিকুলার অরবিটে রোটেট করছে, এই অরবিটের রেডিয়াসটা আমরা ক্যালকুলেট করতে পারি। তো তার মানে এই ইলেকট্রনটি নিউক্লিয়াস থেকে কতটা ডিস্টেন্স দূরে রয়েছে, অর্থাৎ এর পজিশনটা কোথায়, সেটাও ক্যালকুলেট করা যায়। মানে অ্যাকর্ডিং টু বোরস অ্যাটমিক থিওরি একটা ইলেকট্রনের পজিশন এবং মোমেন্টাম দুটোই অ্যাকিউরেটলি ক্যালকুলেট করা সম্ভব। অ্যাকর্ডিং টু বোরস অ্যাটমিক থিওরি একটা ইলেকট্রনের মোমেন্টাম অ্যাকিউরেটলি ক্যালকুলেট করা সম্ভব, একটা ইলেকট্রনের পজিশন অ্যাকিউরেটলি ক্যালকুলেট করা সম্ভব। কিন্তু পরবর্তীকালে হাইজেনবার্গ দেখিয়েছেন যে একটা ইলেকট্রনের ভেলোসিটি মোমেন্টাম এবং পজিশন দুটোই একই সাথে অ্যাকিউরেটলি ক্যালকুলেট করা যায় না। আমরা মোমেন্টাম ক্যালকুলেশন যত অ্যাকিউরেট করব, পজিশন ক্যালকুলেশন বা পজিশন ডিটারমাইন করা তত বেশি ইনঅ্যাকিউরেট হয়ে যাবে অটোমেটিক্যালি। কিন্তু বোরস অ্যাটমিক থিওরি অনুযায়ী দুটোকেই অ্যাকিউরেটলি ক্যালকুলেট করা যায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বোরস অ্যাটমিক থিওরি হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করছে। আবার বলছি ব্যাপারটা, অ্যাকর্ডিং টু বোরস অ্যাটমিক থিওরি একটা ইলেকট্রন যখন একটা পার্টিকুলার অরবিটে এভাবে রোটেট করছে, একটা ইলেকট্রন যখন পার্টিকুলার একটা অরবিটে রোটেট করছে, তখন সেই ইলেকট্রনের একটা ফিক্সড ভেলোসিটি থাকবে, যেটা বোরস অ্যাটমিক থিওরি থেকে ক্যালকুলেট করা যাবে। তো তার যদি ফিক্সড ভেলোসিটি থাকে আর ইলেকট্রনের মাসটাও ফিক্সড, তার মানে তার মোমেন্টামটা অ্যাকিউরেটলি ক্যালকুলেট করা সম্ভব। আবার একটা ইলেকট্রন যে অরবিটটাতে রোটেট করছে, সেই অরবিটের রেডিয়াসটাও ক্যালকুলেট করা সম্ভব। অর্থাৎ ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে ঠিক কতটা ডিস্টেন্সে রয়েছে বা ইলেকট্রনের পজিশনটা ঠিক কোথায়, সেটাও অ্যাকিউরেটলি ক্যালকুলেট করা সম্ভব অ্যাকর্ডিং টু বোরস অ্যাটমিক থিওরি। তাহলে বোরস অ্যাটমিক থিওরি থেকে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ইলেকট্রনের পজিশন এবং মোমেন্টাম দুটোই অ্যাকিউরেটলি ক্যালকুলেট করা সম্ভব। কিন্তু পরবর্তীকালে হাইজেনবার্গ বলছেন যে একটা ইলেকট্রনের পজিশন এবং মোমেন্টাম দুটোই একই সঙ্গে অ্যাকিউরেটলি ক্যালকুলেট করা সম্ভব নয়। আমরা মোমেন্টামটা যত অ্যাকিউরেটলি ক্যালকুলেট করব, পজিশন ক্যালকুলেশন অটোমেটিক্যালি তত ইনঅ্যাকিউরেট হয়ে যাবে। আবার পজিশনটা যত অ্যাকিউরেসির সাথে ক্যালকুলেট করব, মোমেন্টাম ক্যালকুলেশন অটোমেটিক্যালি তত ইনঅ্যাকিউরেট হয়ে যাবে। অর্থাৎ দুটোকে একই সাথে অ্যাকিউরেটলি ক্যালকুলেট করা সম্ভব নয়। এটাই হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। আমরা দেখতে পাচ্ছি যে বোরস অ্যাটমিক থিওরি হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপালের সাথে একমত হচ্ছে না। এটাও বোরস অ্যাটমিক থিওরির একটা লিমিটেশন। আমরা যখন হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল পরে পড়ব, তখন আমরা এটা দেখে নেব যে কেন একটা ইলেকট্রনের মোমেন্টাম এবং পজিশন দুটো একই সাথে অ্যাকিউরেটলি ক্যালকুলেট করা যায় না। পজিশন যত অ্যাকিউরেটলি ক্যালকুলেট করতে যাব, মোমেন্টাম অটোমেটিক্যালি তত ইনঅ্যাকিউরেটলি ক্যালকুলেট হয়ে যাবে। আবার মোমেন্টাম ক্যালকুলেশনটা যত অ্যাকিউরেসির সাথে করব, পজিশন ক্যালকুলেশন অটোমেটিক্যালি ইনঅ্যাকিউরেট হয়ে যাবে। এটাই হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল। আমরা দেখতে পাচ্ছি যে বোরস অ্যাটমিক থিওরি এবং হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল এক জায়গায় আসছে না, তার দুটো কন্ট্রাডিক্ট করছে। সেটা বোরস অ্যাটমিক থিওরির আরো একটা লিমিটেশন। অ্যাকর্ডিং টু বোরস অ্যাটমিক থিওরি, ইলেকট্রন মুভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, এখানে ইলেকট্রন হবে। According to Bohr's atomic theory, electron moves around the nucleus along a fixed circular path with a definite velocity. However,
According to Heisenberg's uncertainty principle, it is impossible to simultaneously measure both the position and velocity of a subatomic particle like electron with absolute accuracy at a particular instant. Thus, Bohr's theory directly contradicts Heisenberg's uncertainty principle. এটা হচ্ছে বোরস অ্যাটমিক থিওরির আরও একটা লিমিটেশন। তো এই যে লিমিটেশনগুলি আমরা দেখলাম, এগুলি বোরস অ্যাটমিক থিওরির লিমিটেশন, এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলো ভালো করে রেডি করে রাখো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ইনফর্ম করো। থ্যাংক ইউ।